আ- আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো আজকের ক্লাসের টপিক কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস, বিকজ নাও আই এম ডিসক্রাইবিং অ্যাবাউট দ্য ভার্বস, ক্লাসিফিকেশন অফ ভার্বস। অ্যাডভান্স লেভেলের ক্লাসিফিকেশন অফ ভার্বস নিয়ে আজকে আলোচনা করবো আমরা। ভার্বকে অ্যাডভান্স লেভেলে যদি আমরা ক্লাসিফাইড করি সেক্ষেত্রে কি অবস্থা হতে পারে। তো বন্ধুরা, ভার্ব কাকে বলে এটা নিয়ে বলার মতো কিছু নেই, তোমরা সবাই জানো। যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া অথবা কোনো অবস্থা বা অভিজ্ঞতা বর্ণনা করা হয় সেই শব্দটাকে ভার্ব বলে। অর্থাৎ আমরা যে শব্দটা দিয়ে যে কোনো একটা কাজ করব। এই মুহূর্তে তোমরা ক্লাস করতেছো, ইটস অ্যান ওয়ার্ড, দেয়ার অ্যান অ্যাকশন। মাঝে মধ্যে হওয়া বোঝায়, হওয়া যখন কোনো বাক্যে বোঝায় ভার্ব, তখন কিন্তু আমরা কোনো কাজ খুঁজে পাই না। সেক্ষেত্রে আমরা জানি সাহায্যকারী ভার্ব গুলা মূল ভার্বে কাজ করে। তো কাজ খুঁজে না পেলেও সেক্ষেত্রে আমাদেরকে বাক্যে ভার্ব ব্যবহার করতে হয়। অথবা কোনো অবস্থা বা অভিজ্ঞতার বর্ণনা তুমি দিতে চাচ্ছ যে এই অবস্থাটা কিরকম, এখানে ওইটা কিরকম, ওইটা দেখতে কিরকম। অর্থাৎ আমরা যেই বাক্যই বলি না কেন, আমাদেরকে কোনো না কোনো ভাবে একটা বাক্যে ভার্বকে ব্যবহার করতেই হবে। কারণ আমরা ভার্ব ছাড়া কোনো অবস্থাতেই কোনো বাক্য মেক করতে পারবো না। ঠিক আছে, সেটাকে ইনকমপ্লিট বাক্য বলা হবে, কমপ্লিট হবে না কখনোই। এবং ভার্বটাকে হতে হবে টেন্স এর নিয়ম অনুসারে বসা। ওকে, আমরা যেমন এখানে কিছু ভার্ব দেখতে পাচ্ছি, কাম, গো, টেক, সি, প্লে, ওয়াক, রান, এটসেট্রা এটসেট্রা, আরো অসংখ্য আছে। ভার্বকে ইংরেজি বাক্যে হৃদয়, হার্ট বলা হয়। যেমন আমাদের হৃদয়। আমি হৃদয় নিয়ে তোমাদেরকে একটা কথা বলতে চাই। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো বুঝতে পারবা। তারপর আমি একটু সংক্ষেপে বলে দিই। আমাদের হৃদয়, দেখো তুমি হার্ট দিয়ে দেখবা যে এটা পাম্প হচ্ছে, তাই না? হার্টটা, ফুসফুসটা কি হচ্ছে, পাম্প হচ্ছে, বারবার পাম্প হচ্ছে। এই যে আমরা শ্বাস নিচ্ছি, এই শ্বাস নেওয়ার কারণে কেন আমরা বেঁচে আছি, এটা অ্যানালাইসিস করলে এরকম হয় বিষয়টা। কারণ আমরা জানি আমাদেরকে বেঁচে থাকতে হলে আমাদের শরীরটা গরম থাকতে হবে, উত্তপ্ত থাকতে হবে। যদি আমাদের শরীরের তাপমাত্রা কমে যায় তাহলে আমাদের শরীরের যে যন্ত্রগুলো আছে এগুলো কাজ করবে না। তো এই যে আমাদের শরীরে ব্লাড গুলো আছে বা রক্তগুলো আছে, যখন আমরা নিঃশ্বাস নেই, নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে এবং নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে আমাদের ফুসফুস যে পাম্প হয়, মানে একবার বন্ধ হয়ে যায় একবার খুলে যাওয়া, এই পাম্প হওয়ার সাথে সাথে শরীরের সমস্ত রক্ত পুরো শরীরে একবার করে ট্রান্সফার হয়, একেবারে রগে রগে শিরায় শিরায় প্রতিটা জায়গায় অনবরত ঘুরতে থাকে এই ব্লাডটা। এই পাম্পের কারণে কি হয়, একবার রক্তটা এখানে জমা হয়, আবার চতুর্দিকে ছড়ায় যায়, আবার পুরো শরীর ঘুরে আবার এখানে আসে। এভাবে চলমান অবস্থায় থাকার কারণে রক্তটা প্রতিনিয়ত চলতেছে। এই রক্তের গতিশীলতার কারণে আমাদের শরীর কি থাকে, গরম থাকে, উত্তপ্ত থাকে। আর আমাদের শরীরের সমস্ত কাজগুলো হয়ে থাকে, মানে আমরা বেঁচে থাকি। ঠিক আছে, যদি এখানে একটু 19-20 হয়ে যায়, আমরা যদি পাম্পিং বন্ধ করে দিই, আমাদের হার্ট বা হৃদয় যদি পাম্প করা বন্ধ করে দেয়, আমরা কিন্তু শেষ। কারণ নিঃশ্বাস না নিলে রক্ত চলাচল করবে না, রক্ত চলাচল না করলে কি হবে না, মানে আমাদের শরীর উত্তপ্ত থাকবে না, আমরা মারা যাবো। ঠিক এইরকম ভাবে ভার্বকে ইংরেজিতে কি বলা হয়, হৃদয় বলা হয়। তাহলে হৃদয় যেহেতু আমাদের হৃদয় জীবনের জন্য যতটা গুরুত্বপূর্ণ, একটা বাক্যের জন্য ততটা গুরুত্বপূর্ণ। আমরা যদি ভার্ব থেকে মানে বাক্য থেকে হৃদয়টাকে আলাদা করে দিই তাহলে কখনোই আমরা একটা বাক্য তৈরি করতে পারবো না। ঠিক আছে, ভার্বস আর দ্য হার্টস অফ ইংলিশ সেন্টেন্স, অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, উই আর ওয়াচিং এ বিউটিফুল মুভি, আমরা একটা চমৎকার ছবি দেখতেছি বন্ধুরা। হ্যাঁ, তো এখানে লক্ষ্য করে দেখা, আমরা দুইটা ভার্ব দেখতেছি, একটা আর একটা ওয়াচিং, তাই না? হি ইজ ভেরি ক্লেভার, সে খুব চালাক। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলো। এই যে আমরা তিন ধরনের বাক্য দেখতেছি, দেখো ভার্বের বিভিন্ন রূপ রয়েছে, বিভিন্ন ভাবে ভার্ব গুলো বসেছে। এখানে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়েছি, এখানে আইএনজি দেওয়ার মতো কোনো ভার্বই খুঁজে পাচ্ছি না, আবার এখানে আইএনজি হয় না, কিন্তু ভার্ব অবশ্যই আছে। এই যে আমরা লাল রঙের তিনটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ফাইনাইট ভার্ব। অর্থাৎ তুমি যদি বাক্য থেকে এই ভার্ব গুলো কেটে দাও তাহলে বাক্য হবে না। এক একটা ভার্ব বাক্যের ভিতরে এক একটা পজিশনে থাকে, এক একটা ভার্বের রূপ এক এক রকম থাকে, এক একটা ভার্বের নাম এক এক রকম থাকে। আজকে আমরা এই ধরনের ভার্বের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন সম্পর্কে একটু ধারণা দিব। তো ভার্বকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? তো ভার্বকে অ্যাকচুয়ালি নর্মাল ভাবে আমরা যদি ক্লাসিফাইড করি তাহলে ভার্বকে মূলত দুই ভাগে ভাগ করা যাবে। দেয়ার আর টু কাইন্ডস, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। কিন্তু আমরা যদি অ্যাডভান্স লেভেলে ভার্বকে ক্লাসিফাইড করি তাহলে ভার্বকে আমরা 6 ভাগে ভাগ করতে পারবো। সেই 6 ভাগে কি কি? একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ ভার্ব বলা হয় এটাকে, ডায়নামিক বা অ্যাকশন ভার্ব, স্ট্যাটিক ভার্ব, অক্সিলারি ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। তাহলে আমরা কয় ধরনের ভার্ব পাচ্ছি? তাহলে 6 ধরনের ভার্ব পাচ্ছি। আমরা এই 6 ধরনের ভার্ব সম্পর্কে আজকে ধারণা নিব। আমরা মোটামুটি নন ফাইনাইট, ফাইনাইট চিনলেও অনেকে বাকি যে ভার্ব গুলো আছে এগুলো আসলে কি জিনিস, কিভাবে হয়, কিরকম দেখতে, এগুলো বুঝি না। আর সেক্ষেত্রে আমাদের সমস্যা তো হয়েই থাকে, তাই না? এছাড়াও আরেকটা জিনিস জেনে রাখো, ভার্বের গঠন প্রণালী বা স্ট্রাকচারের উপর ভিত্তি করে ভার্বকে আরো 5 ভাগে ভাগ করা যায়। তারা কি কি? রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, সিম্পল ভার্ব, কমপ্লেক্স ভার্ব এবং কম্পাউন্ড ভার্ব। তো আমরা সব কিছু ইনশাআল্লাহ একে একে জানবো। ঠিক আছে, ক্লাসটা রেকর্ড হচ্ছে, টেনশনের কোনো কারণ নেই। যারা ক্লাস মিস করছো তারা পরবর্তীতে রেকর্ড পেয়ে যাবা। তো হোয়াট ইজ ফাইনাইট ভার্ব?
বাক্যের বা বাক্যাংশের যে ভার্বের নিজস্ব কর্তা থাকে, যে ভার্বকে প্রয়োজনীয় পরিবর্তন করে বিভিন্ন টেন্সে পরিবর্তন করা যায় এবং বাক্যের কর্তা পরিবর্তনের সাথে সাথে ভার্ব তার নিজের রূপ পরিবর্তন করে, তাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে দেখো এখানে আমরা কয়েকটা কন্ডিশন পেয়েছি। কি কি কন্ডিশন পেয়েছে? যেই ভার্বটার একটা নিজস্ব কর্তা থাকবে, অর্থাৎ কোন একটা কর্তার জন্য সে কাজ করবে, অর্থাৎ তার একটা সাবজেক্ট থাকবে। তো তুমি চাইলে ওই ভার্বটাকে টেন্স অনুসারে পরিবর্তন করতে পারবা, তার মানে ফাইনাইট ভার্ব টেন্স অনুসারে পরিবর্তন করা যায়। বাক্যের কর্তা পরিবর্তনের সাথে সাথে আরেকটা বিষয় ঘটবে, সেটা হচ্ছে ভার্ব তার নিজেদের রূপ পরিবর্তন করবে। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট হচ্ছে, ফাইনাইট ভার্ব গুলো সাবজেক্ট ভার্বের নিয়মগুলোও ফলো করে, আবার রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়মগুলো ফলো করে। আমরা কিন্তু জানি, তোমরা হয়তো বা অনেকেই জানো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বস দুইটা জিনিস কিন্তু এক নয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্ট অনুসারে ভার্বের রূপ পরিবর্তন হওয়া, আর রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে টেন্স অনুসারে ভার্বের রূপ পরিবর্তন হওয়া। এই দুইটা জিনিস ফলো করে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? অবশ্যই ফলো করবে। অন্যান্য যে ভার্বগুলো আছে এগুলো সাধারণত এই কাজটা করবে না, নন ফাইনাইট ভার্বগুলো। এক্সাম্পল দেখা যাক, আই গো দেয়ার টু বাই আ বুক। আমি সেখানে যাই, কেন যাই? আমি একটা বই কেনার জন্য যাই। দেখো এখানে এই যে গো ভার্বটা আমরা দেখতে পাচ্ছি, তার কিন্তু একটা কর্তা রয়েছে। সেটা কে বলো তো? গো ভার্বের কর্তা কে? আই, তাই না? আই হচ্ছে গিয়ে গো ভার্বের কর্তা, অর্থাৎ গো কাজটা কে করতেছে? আমি নিজে করতেছি, ঠিক আছে? এখন আমি যদি এই বাক্যতে গো কর্তাটাকে চেঞ্জ করে দেই, কর্তাটা চেঞ্জ করে তোমাদের মধ্যে থেকে একজনকে আনি, যেমন আনিকাকে আনলাম, আনিকেও একটা বই কিনতে চায়, সেক্ষেত্রে আনিকা আনার সাথে সাথে আমরা কিন্তু এখানে ভার্বের চেঞ্জ করব। যদি আমরা এখানে আনিকা লিখি তাহলে কি হবে বলো তো? আনিকা লিখলে গো কে আর গো লেখা যাবে না, কি লিখতে হবে? গোস লিখতে হবে। তাহলে এই যে ফাইনাইট ভার্বটা, এই ভার্বটা কিন্তু সাবজেক্ট অনুসারে পরিবর্তন হলো, অর্থাৎ সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম মেনেছে। এবার একটু ফলো করে দেখো তো, বায়ও কিন্তু একটা ভার্ব, তাই না? বাই মানে ক্রয় করা। তো এই বাক্যতে এই বাইয়ের কি কোনো পরিবর্তন হয়েছে? আমি যখন আনিকা লিখেছি কোনো পরিবর্তন হয় নাই, কারণ এই বাক্যে বাইটা মূল ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। আমরা এই অংশটা না লিখলেও বাক্যটা হতো, আনিকা সেখানে যায়, বাক্যটা হয়ে যেত। এই শুধুমাত্র গোস ভার্ব দিয়ে বাক্যটা করতে পারতাম, কিন্তু এখানে যে অতিরিক্ত ভার্বটা আমি যুক্ত করেছি সেটা নন ফাইনাইট হিসেবে বাক্যে নাউনের মতো কাজ করতেছে, ওদের কিন্তু পরিবর্তন হয় না। তাহলে ফাইনাইট ভার্বের কি হয়? সাবজেক্ট ভার্ব অনুসারে রূপ পরিবর্তন হয়। দেখো এবার টেন্স অনুসারে রূপ পরিবর্তন হবে। একই বাক্যটাকে আমি যদি একটু পাস্টে করতে চাই, আই ওয়েন্ট দেয়ার টু বাই আ বুক, আমি সেখানে গিয়েছিলাম একটা বই কেনার জন্য। দেখো এখানে সময় চেঞ্জ হয়ে গেল, বর্তমান সময়টা কোন সময় হয়েছে বলো তো এবার? অতীত সময় হয়ে গেছে, অর্থাৎ পাস্ট টেন্স হয়ে গেছে, তাই না? এজন্য আমরা গো এর পাস্ট ফর্ম লিখেছি ওয়েন্ট। এখানেও কিন্তু বাই এর কোনো পরিবর্তন হয়নি, তাহলে ভার্বের পরিবর্তন হয়েছে, এই জন্য এটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে ফাইনাইট ভার্ব গুলো কি হবে? টেন্স অনুসারে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে তাদের রূপ পরিবর্তন করার ক্ষমতা রাখে, কিন্তু অন্য ভার্ব গুলো এগুলো করবে না। ওকে, তাহলে এবার একটু নন ফাইনাইট ভার্ব গুলো দেখি। একই বাক্য থেকে দেখা যাবে, ইতিমধ্যে তোমাদের বুঝাইও দিছি। আমরা একটু সংজ্ঞাটা একটু মনে মনে পড়ি, সংজ্ঞা মুখস্থ করার কিছু নেই, জাস্ট বুঝতে হবে। বাক্যের যে ভার্বের নিজস্ব কর্তা থাকবে না, মানে ওই ভার্বটার জন্য আলাদা কোনো স্পেসিফিক কর্তা নেই, সাবজেক্ট নেই, যেই ভার্বকে পরিবর্তন করে বাক্যের বিভিন্ন টেন্সে পরিবর্তন করা যায় না, মানে তাদের টেন্সেরও কোনো পরিবর্তন হয় না, এবং যাকে যে বাক্যের কর্তা পরিবর্তন করলে নিজ রূপ পরিবর্তন করে না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ ফাইনাইট ভার্বের যে শর্তগুলো আছে, নন ফাইনাইট ভার্বের শর্তগুলো ঠিক তার উল্টোটা। অর্থাৎ তারা টেন্সের নিয়ম মানে না, টেন্স পরিবর্তন হলে তাদেরও পরিবর্তন হয় না, তাদের সাবজেক্টও নেই, এবং তারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মও মানে না, তারাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আই গো দেয়ার টু বাই আ বুক, এখানে নন ফাইনাইট ভার্ব কোনটা তোমরাই এখন বলো তো? কে নন ফাইনাইট ভার্ব? টু বাই, স্যার, টু বাই। টু বাই, নট বাই, জাস্ট অনলি, নট অনলি বাই, টু বাই। আর এটার কিন্তু সাবজেক্ট আই নয়, এটা কি টেন্স অনুসারে নিয়ম পরিবর্তন করেছে? করে নাই। আমরা যখন বললাম, পরবর্তী বাক্য দেখি আমরা, গোয়িং দেয়ার আই ফাউন্ড হিম, সেখানে গিয়ে আমি তাকে খুঁজে পাই। ঠিক আছে, ফাইন্ড ফাউন্ড, খুঁজে পেয়েছিলাম হবে পাস্ট টেন্স। এটা এখানে দেখো এই বাক্যের মূল ভার্ব হচ্ছে ফাউন্ড, সে টেন্সের নিয়ম মেনেছে, কারণ এটা পাস্ট টেন্সে আছে। যদি সে টেন্সের নিয়ম না মানতো তাহলে কি ফাইন্ড কখনো ফাউন্ড হতো? বলো তো, হতো? পাস্ট টেন্স কি হতো? আমরা জানি ফাইনাইট ভার্বেরই পাস্ট টেন্স হতে পারে, কিন্তু দেখো এখানে গোয়িংটাকে আমরা পরিবর্তন করি দিই। এই বাক্যতে গোয়িংটা হচ্ছে কি একটা নন ফাইনাইট ভার্ব, তার কোনো কর্তা নেই। গোয়িং দেয়ার, এখানে গোয়িং দেয়ার বলতে কাকে যাওয়ার কথা বলেছে আমি কিন্তু জানি না, কাকে যাওয়ার কথা বলেছে আমি জানি না। তাহলে গোয়িং এর কোনো সাবজেক্ট নেই, এবং গোয়িংটা কোনো টেন্স ফলো করতেছে না, কোনো সাবজেক্ট ফলো করতেছে না, এবং তার নিজেদের রূপও সে পরিবর্তন করতেছে না। এই জন্য গোয়িংটা এই বাক্যের এখানে একটা নন ফাইনাইট ভার্ব। এটার আরেকটা নাম আছে, এটার নাম কি বলতো? জেরান বলি আমরা, তাই না? হ্যাঁ, জেরান বলি। আচ্ছা, এটা আমরা শিখবো পরে, সমস্যা নাই। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য কি ভালো। এই বাক্যে ফাইনাইট ভার্ব হচ্ছে গিয়ে ইজ,
এবং এই যে ওয়াকিংটা দেখতে পাচ্ছ এটা নন ফাইনাইট ভার্ব, কারণ এই বাক্যে ওয়াকিং এর কর্তা নাই এবং ওয়াকিং এর রূপকে পরিবর্তন করে বাক্যের বিভিন্ন টেন্সে পরিবর্তন করাও সম্ভব নয়। যদি তুমি এখানে ইজ এর জায়গায় ওয়াজ দাও, ইজের জায়গায় হ্যাড বিন দাও, হ্যাভ বিন দাও, হ্যাজ বিন দাও, কোনো সমস্যা নাই, কিন্তু এই জায়গায় কোনো পরিবর্তন হবে না। এখানে তুমি ফাইনাইট ভার্বে পরিবর্তন করতে পারবা, কিন্তু ওয়াকিং কে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ সে বাক্যের সাবজেক্টের স্থানে বসেছে এবং সে নিজেই সাবজেক্ট, তার কোনো সাবজেক্ট নেই। তাহলে এখানেও কিন্তু নন ফাইনাইট ভার্ব। ওকে, তো ফাইনাইট ভার্বকে আমরা তাহলে বাক্যতে খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো। সবসময় বন্ধুরা মনে রেখো, যদি আমরা বাক্য থেকে ফাইনাইট ভার্বই ব্যবহার করতে না পারি তাহলে নন ফাইনাইট কিভাবে পারবো? ফাইনাইট ভার্ব ফাইন্ড আউট করা একটা বাক্য থেকে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্যাসেজ থেকে ফাইনাইট ভার্ব বার করা, তারপরে ফাইনাইট ভার্ব ব্যবহার করা রাইট ফর্ম অফ ভার্বসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনফিনিটিভ বলা হয় যেটাকে, আরেকটা হয় পার্টিসিপল, আরেকটা হচ্ছে জেরার। তো ইনফিনিটিভ কি জিনিস? আমরা ইতিমধ্যে ইনফিনিটিভের এক্সাম্পল উপরে দেখে ফেলেছি। ইনফিনিটিভ হচ্ছে গিয়ে বাক্যে যে ভার্বের পূর্বে টু থাকবে, কি থাকবে? টু থাকবে, এবং যে ভার্বকে বাংলা করতে তে আসে, হ্যাঁ তয়কার তে চলে আসে বাংলা যখন করতে যাবা, যেমন যেতে, খেতে, আসতে, হাসতে, পড়তে, শুনতে। যেমন আমরা বাক্যটাকে ট্রান্সলেট করি, আই ওয়েন্ট দেয়ার টু বাই আ বুক, আমি সেখানে একটা বই কিনতে চাই, আই ওয়ান্ট দেয়ার, আমি সেখানে যাই, ও সরি গিয়েছিলাম, আমি সেখানে গিয়েছিলাম একটা বই কিনতে। তয়কার তে কি আছে তোমরা বলো তো? আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই, যাওয়ার সাথে কি তয়কার তে আছে? আছে কিন্তু, তাই না? তার মানে আমরা যখনই কোনো ভার্বের আগে টু বসাবো তখন সেটা ইনফিনিটিভ হয়ে যাবে, এবং অবশ্যই একটা নিয়ম আমাদের মনে রাখতে হবে, আর তখন অবশ্যই ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। বেস ফর্ম মানে হচ্ছে নো ইডি, নো আইএস, এস, নো আইএনজি। ওকে, জাস্ট অনলি প্লেইং ভার্ব, একেবারে সাদা সিধা মানুষ, ঠিক আছে, একেবারে আমার মতো সহজ সরল, কি বলো? ওকে, আচ্ছা, তাহলে আমরা ইনফিনিটিভ বুঝতে পারি। তো মাঝে মধ্যে কিন্তু ইনফিনিটিভ বাক্যের শুরুতেও বসতে পারে, ঠিক আছে? যেমন ধরো আমি ইনফিনিটিভ বাক্যের শুরুতে বাক্য দিয়ে বলতে পারতাম টু ওয়াক, টু ওয়াক ইজ গুড ফর হেলথ, টু ওয়াক ইজ গুড ফর হেলথ। তখন কিন্তু তে আসবে না, হাঁটা হয়ে যাবে, HEALTH। তো সেক্ষেত্রে সেটা ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো পার্টিসিপলের বিষয়টাই চলে আসি। পার্টিসিপল কি? বাক্যের যে আইনযুক্ত ভার্ব বাংলাতে হইয়া, যাইয়া, খাইয়া ইত্যাদি অর্থ প্রকাশ করে, একটি কাজ সম্পন্ন করা বোঝায়, অথবা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, তাকে পার্টিসিপল বলে। আচ্ছা, আমরা মনে রাখবো ইনফিনিটিভের কাজ হচ্ছে নাউনের মতো কাজ, পার্টিসিপলের কাজ হচ্ছে বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ, এবং পার্টিসিপল মানেই হচ্ছে কোন একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং বাক্যে সে কোনো নাউনের আগে বসে ওই নাউনকে মডিফাই করবে, মানে বাক্যে সে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন তাকে আমরা কি বলবো? পার্টিসিপল বলবো, ঠিক আছে? তাহলে আইএনজি কি আমরা কি কোনো ভার্বের পাস্ট ফর্মের সাথে বসাতে পারবো, নাকি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বসাবো? বলো তো। স্যার প্রেজেন্ট ফর্মের সাথে বসাবো, বেস ফর্মের সাথে বসাবো, প্রেজেন্ট ফর্মও না, বেস ফর্মের সাথে বসাবো। যেমন ওয়েন্ট এর সাথে কখনো আইএনজি হবে না, গো এর সাথে হতে পারে, গোস এর সাথে কখনো আইএনজি হবে না, সবসময় প্রেজেন্ট ফর্মের সাথে হবে। তো এখানে কিছু এক্সাম্পল দেখা যাক। রিডিং আ বুক, আই উইল গো দেয়ার, বইটা পড়ে, একটা বই পড়ে আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব। তাহলে দেখো, বইটি পড়িয়া বা পড়ার পর বা পড়া শেষ করে আমি সেখানে যাব। বইটি পড়িয়া বা পড়ার পর, তাহলে পড়িয়া, করিয়া, ঠিক আছে, যাইয়া, খাইয়া এরকম থাকবে। বইটি পড়িয়া আই উইল গো দেয়ার, বা পড়িয়া বা পড়ে আর কি। তাহলে এখানে দেখো এই যে রিডিং শব্দটা কাকে মডিফাই করেছে? আবুককে মডিফাই করেছে। কি পড়বা তুমি? একটা বই পড়বা, তাহলে আবুককে সে মডিফাই করেছে, বাক্যে সে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে এবং পড়িয়া শব্দ হয়েছে, এবং এই বাক্যে সে নন ফাইনাইটেড ভার্বে কাজ করতেছে। কারণ আমরা একটা জিনিস আবারও জেনে রাখবো, যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তখন তার আগে 7টা ভার্ব থাকতে হবে, টু বি ভার্ব। সেই 7টা টু বি ভার্ব কি কি তোমাদের কারো মনে আছে না ভুলে গেছো? বলো তো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, তোমাদেরকে প্রশ্ন করলে আর তোমরা অ্যান্সার দিতে পারো না, তার মানে তোমরা পড়ো না। তো না পড়লে কিভাবে অ্যান্সার হবে বলো? তোমরা পারবা না পড়লে? এখানে ক্লাস করে করে যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিভাবে হবে? এক্সকিউজের শেষ নেই আমাদের। অ্যাসাইনমেন্ট আছে, সারাদিন অ্যাসাইনমেন্ট করতে হয়। আচ্ছা, তুমি কি ঘুম থেকে উঠে একেবারে রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন অ্যাসাইনমেন্ট করো? আমাকে একটু বলো তো। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা চেষ্টা করবো সবসময় পড়াশোনার মধ্যে কানেক্টেড থাকার, ইংরেজি পড়ার, ইংরেজিকে সময় দেওয়ার, তা নাহলে ভুলে যাবো সব। আচ্ছা, পরে দেখো আরো কিছু এক্সাম্পল দেখা যাক। আই ফাউন্ড আ ক্রাইং বেবি, আমি একটি ক্রন্দনরত শিশু দেখলাম।
মানে একটা শিশু কান্না করতেছিল, তাকে দেখলাম আমি। তাহলে দেখো এখানে ক্রাইং শব্দটা বেবিকে ডেসক্রাইব করেছে এবং এটা বোঝা খুবই সহজ, আর্টিকেলের পরে আছে তো এই জন্য আমরা সহজে বুঝতে পারি। এখানে ক্রাইংটা বেবিকে ডেসক্রাইব করেছে, তো এই জন্য ক্রাইংটা কি একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা প্রেজেন্ট পার্টিসিপল সবাই? জি স্যার। Yes, sir. আচ্ছা, তো এখানে দেখো আমি যেহেতু অ্যাডভান্স লেভেলের ক্লাসিফাইড করতেছি, তো এখানে অন্যান্য ভার্বের দিকে ফোকাস থাকবে। তো পার্টিসিপলকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো এই তিন প্রকার পার্টিসিপলের মধ্যে শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপলই কিন্তু ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, বাকিগুলাই কিন্তু আইএনজি যুক্ত হবে না, কিন্তু সবার কাজে অ্যাডজেক্টিভের মতো। ঠিক আছে, তো এটা আবার ওই যে পুরনো যেই ভার্বের ক্লাসিফিকেশন ছিল ওখানে পাবা আবার। তো এখানে এটা বললে আবার ক্লাস বড় হয়ে যাবে, এখানে আমি সংক্ষেপে অন্যান্য ভার্বের দিকে চলে যাবো, তো এই জন্য এখানে সংক্ষেপে এগুলো বলতেছি। তো জেরান দেখো যে আইনযুক্ত ভার্ব বাক্যের সাবজেক্ট কর্তা, মূল ভার্বের অবজেক্ট কর্ম অথবা কোনো প্রিপজিশনের অবজেক্ট বা কোনো প্যাসিভ অবজেক্টের মতো ব্যবহৃত হয়, তাকে জেরান বলে। এখানে আমি যে এক্সকিউজ গুলো দেখিয়ে দিয়েছি সেগুলোর পরে তাদেরকে তুমি পাবা। আইনজি যুক্ত ভার্ব, এটাও একটা কি যুক্ত ভার্ব, আইনযুক্ত ভার্ব। তাহলে সাবজেক্ট বা কর্তা, মূল ভার্বের অবজেক্ট অথবা কোনো প্রিপজিশনের অবজেক্ট বা কোনো পসেসিভ অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়। সোজা কথা, আমরা একটা বাক্যতে নাউনকে যেখানে যেখানে বসতে দেখি সেখানে সেখানে তুমি জেরানকেও বসতে দেখতে পারো। আচ্ছা বলো তো, একটা বাক্যের সাবজেক্টের স্থানে কে বসে? নাউন স্যার। নাউন বা প্রোনাউন বসে, এই জন্য সাবজেক্টের স্থানে তুমি জেরান খুঁজে পাবা। যেমন দেখো এখানে সাবজেক্টের স্থানে কি জানি একটা প্রোনাউন মানে প্রেজেন্ট পার্টিসিপল বসেছে, রিডিং আ বুক ইজ আ গুড হ্যাবিট। এখানে আবার ভেবো না যে স্যার এখানেও তো আ বুকের আগে রিডিং বসেছে, তাহলে এখানে কি এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে না? ওখানে উপরেও তো আমরা রিডিং বুক বলেছিলাম। দুইটা বাক্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ঠিক আছে, আচ্ছা একটি বই পড়িয়া, আচ্ছা দেখো এখানে একটি বই পড়িয়া বলছি আমি, এখানে কি পড়িয়া একটি বই এভাবে বলেছি নাকি একটি বই পড়িয়া, কোনটা বলেছি আগে? একটি বই পড়িয়া। আচ্ছা আচ্ছা, এই বাক্যে রিডিং এখানে বলছি রিডিং আ বুক, বই পড়া একটা কি ভালো অভ্যাস, বই পড়া। দেখো এখানে বই পড়া, এখানে পড়াটা জাস্ট আলাদা একটা জিনিস, পড়াটা হচ্ছে জাস্ট আলাদা একটা জিনিস, এবং এই বাক্যে একটা স্থির অবস্থা প্রকাশ পাচ্ছে। আমি কিন্তু এই মুহূর্তে বই পড়তেছি না, আমি কি এই মুহূর্তে বই পড়তেছি? বই পড়া একটা ভালো অভ্যাস, আমি জাস্ট এটা বলতেছি। কিন্তু ওখানে আমি বই পড়িয়া কোনো জায়গায় গিয়েছিলাম, তার মানে আমি বই পড়ার কাজটা সম্পন্ন করে চলমান রেখে তারপরে কিন্তু সেখানে গিয়ে যাব, পরে সেখানে যাব। তাহলে এখানে কন্টিনিউয়াস একটা অবস্থা বোঝাচ্ছে, চলমান। চলমান অবস্থা বোঝালে সেটা পার্টিসিপল হয়, আর যদি স্থির অবস্থা হয় সেটা জেরান্ট হয়। ঠিক আছে, তো এখানে আমরা যে রিডিংটাকে দেখতে পাচ্ছি এই বাক্যে এটাই কিওয়ার্ড, এটাই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় সে বসে গেছে এবং সেও আইএনজি যুক্ত ভার্ব, এই জন্য এটা হচ্ছে একটা তোমার জেরান্ট, সাবজেক্টের জায়গায় বসেছে। এরপরে তোমরা বলো অবজেক্টের জায়গায় কারা বসে? নাউন বা প্রোনাউন বসে। নাউন বা হ্যাঁ, প্রোনাউন স্যার। তাহলে আই লাইক রিডিং, আমি কি পছন্দ করি? রিডিং, পড়া পছন্দ করি। কি পছন্দ করি? পড়া পছন্দ করি। আচ্ছা আমরা জানি একটা বাক্যতে ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার আসে সেটা অবজেক্ট হয়। তাহলে তোমরা লাইককে প্রশ্ন করো তো, লাইকটা কি? আমি কি পছন্দ করি? রিডিং। রিডিং পছন্দ করি, Reading. পড়তে পছন্দ করি। তাহলে এখানে আমি লাইককে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পেয়েছি? রিডিং। তাহলে রিডিং অবশ্যই একটা অবজেক্ট, আর অবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন হয়। তাহলে অবশ্যই এই রিডিংটা নাউন এবং এটা জেরান্ট, তাহলে অবজেক্টের জায়গায় বসেছে। তারপর প্রিপজিশনের পরে বসে, দেখো প্রিপজিশনের পরে গোয়িং দেয়ার, আই ডোন্ট থিংক অফ গোয়িং দেয়ার, এই বাক্যে এই যে গোয়িং দেখতে পাচ্ছি প্রিপজিশনের পরে বসেছে, সে হচ্ছে গিয়ে এই বাক্যের একটা কি, এই বাক্যে প্রিপজিশন আমরা সবসময় নাউন হয়, এই বাক্যে সে নাউনের কাজ করতেছে এবং সে জেরান্ট। ঠিক আছে, এবং সে কি জেরান্ট। ওকে, আচ্ছা আই ডোন্ট লাইক ইউর স্টেইং দেয়ার, স্টেইং হিয়ার, এখানে এই যে স্টেইং পসেসিভের পরে, পসেসিভের পরে সবসময় একটা নাউন থাকে, এটা কি তোমরা জানো? পসেসিভের পর অলওয়েজ একটা নাউন থাকে। আচ্ছা তোমরা আমাকে বলো তো এই হেয়ারটা এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, স্থান, সময়, সময় নির্বাচন করতেছে, এটা একটা অ্যাডভার্ব। তাহলে আমরা যদি পসেসিভের পরে অ্যাডভার্ব পাই তাহলে এই বাক্যটা, এই শব্দটা অবশ্যই নাউন, তাহলে স্টেইং এই বাক্যে নাউনের কাজ করতেছে। পসেসিভের পরে কখনো ভার্ব হয় না, নাউন হয় সব। নাউন হয়। তাহলে দেখো আমরা একটা বাক্যে নাউনকে যেখানে যেখানে পাবো তুমি জেরানকে সেখানে যেখানে পাবা, এই কাজগুলো হয়। এগুলো বাক্য থেকে ফাইন্ড আউট করা খুব সহজ, প্যাসেজ থেকে আমরা ইনশাআল্লাহ এগুলো শিখবো। তাহলে সংক্ষেপে আমরা এখান থেকে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটা ধারণা নিলাম। আচ্ছা এবার তোমরা বলো, এখানে আমি ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জেরান্টের যে এক্সাম্পল গুলো দিয়েছি এবং যেগুলো বোল্ড করা ছিল, এগুলো কি বাক্যের মূল ভার্ব ছিল? তোমরা বলো এই বাক্যের মূল ভার্ব কোনটা? ইজ স্যার। আচ্ছা আমাকে কেউ তোমরা ডায়নামিক বা অ্যাকশন ভার্বের একটা এক্সাম্পল দিতে পারবা? তোমরা জানো কেউ? জানো না, না? আচ্ছা চলো শিখে নিই। ডু। আচ্ছা আই ডোন্ট নো। ওকে, ডায়নামিক বা অ্যাকশন ভার্ব। আচ্ছা
যে ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় তাকে ডায়নামিক বা অ্যাকশন ভার্ব বলে। কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় যে ভার্বগুলোকে, অর্থাৎ যার একটা অ্যাকশন আছে, গতি আছে। অ্যাকশন ভার্ব দুই প্রকার, তাহলে ডায়নামিক বা অ্যাকশন ভার্ব কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব আর একটা কি ইনট্রান্সিটিভ। ইন্ট্রান্সিটিভ ভার্ব। ওকে, খুবই সহজ, খুবই একেবারে সিম্পল জিনিস, কঠিন কিছু না। ডায়নামিককে দুই ভাগে ভাগ করা যায়, একটা ট্রান্সিটিভ একটা ইনট্রান্সিটিভ। তো ট্রান্সিটিভ ভার্ব কি? বাক্যে যে ভার্বের পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য ভার্বটির অবজেক্ট থাকবে, অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউনের প্রয়োজন হয়, তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। অর্থাৎ যেই ভার্বের একটা অবজেক্ট প্রয়োজন হয় বাক্যের অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য। তার মানে এটা না যে অবজেক্ট ছাড়া বাক্যটা হবে না, হ্যাঁ অবজেক্ট ছাড়াও বাক্যটা হবে। আমি এটা বলতে চাচ্ছি, যেই বাক্যে তুমি অবজেক্ট ফাইন্ড আউট করতে পারবা বা অবজেক্ট খুঁজে পাবা, সেই বাক্যে হচ্ছে সেটা ট্রান্সিটিভ ভার্ব। তাহলে এই বাক্যটা একটু দেখি, হি রিডস আ বুক। বারবার বলে দিই, অবজেক্ট যদি তুমি না বুঝতে পারো একটা বাক্য থেকে, কমপ্লিমেন্ট কি জিনিস তা যদি বুঝতে না পারো, তুমি যদি একটা বাক্য থেকে জেরান্ড পার্টিসিপল ইনফিনিটি ফাইন্ড আউট করতে না পারো, তাহলে তোমার পড়াশোনা করার দরকার নেই। তোমাকে ভার্বের সাথে খেলাধুলা করতে হবে, একেবারে লুকস লাইক আ কিড ডল। তোমরা ছোটবেলায় পুতুলের সাথে যেভাবে খেলছো, ভার্বের সাথে এইভাবে খেলাধুলা করতে হবে। এখন তোমরা মোবাইলের সাথে যেভাবে খেলো, ঠিক এইভাবে ভার্বের সাথে খেলতে হবে। একেবারে ভার্ব দেখা মাত্র এটা কি ভার্ব, এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, এগুলা একেবারে প্রশ্নের উত্তর তোমার মনের ভিতরে থাকতে হবে। তাহলে ট্রানজিটিভ এর কথা মনে আসলেই তোমার মনের ভিতরে চলে আসবে এখানে অবজেক্ট থাকবে। এবার অবজেক্টের কথা চলে আসলে সেকেন্ড প্রশ্ন কি আসে, প্রতি বাক্যে কি স্যার অবজেক্ট থাকবে? না, সকল বাক্যে অবজেক্ট থাকবে না। তাহলে আমি কিভাবে বুঝবো, সেকেন্ড প্রশ্ন কিভাবে বুঝবো স্যার অবজেক্ট থাকবে? হ্যাঁ, অবজেক্ট ফাইন্ড আউট করতে হলে ভার্বকে প্রশ্ন করতে হয়। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হয় স্যার? তোমাদের প্রশ্ন আমি করতেছি। ভার্বকে প্রশ্ন করতে হবে হোয়াট বা হুম দ্বারা। কি দ্বারা? হোয়াট, হ্যাঁ কি বা কাকে দ্বারা, হোয়াট বা হুম। হোয়াট মানে হলো কি আর হুম মানে হলো কাকে। যদি তুমি এই দুইটা শব্দ দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাও, তাহলে ওই বাক্যে অবজেক্ট আছে। আর যদি অ্যান্সার না পাও, তাহলে সেই বাক্যে অবজেক্ট নেই। তাহলে আমরা রিডস কে হোয়াট দিয়ে প্রশ্ন করি, আমি কি পড়ি, সে কি পড়ে, বলো তো অ্যান্সার কি আসে? একটা বই পড়ে। তাহলে এই যে আ বুক, এটাকে কি আমরা অবজেক্ট বলতে পারি? জি স্যার। হ্যাঁ স্যার। অবশ্যই। বলতে পারি। তাহলে যদি অবজেক্ট থাকে তাহলে ওই ভার্বটার নাম ট্রান্সিটিভ ভার্ব। তাহলে বলো তো তোমরা আমাকে, এই রিডসটা কি ট্রান্সিটিভ ভার্ব না ইনট্রান্সিটিভ ভার্ব? ট্রান্সিটিভ ভার্ব। এবার আসো, আই স আ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। দেখো এখানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো তো, আমি কি দেখেছিলাম? অ্যাবাউট। আ বার্ড। তাহলে ওয়ার্ড দিয়ে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার হুম দিয়ে কখন প্রশ্ন করে অ্যান্সার পাবো? যদি সেখানে একটা ব্যক্তি আসে, যেমন আই স রহিম, আমি রহিমকে দেখেছিলাম। আমি কাকে দেখেছিলাম? আমি নোমানকে দেখেছিলাম। ধরো আমি কাকে দেখেছিলাম? আমি নোমানকে দেখেছিলাম। এখন তুমি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবা না। আমি কি দেখেছিলাম? নোমান কি একটা বস্তু যে তুমি অ্যান্সার পাবা? নোমান তো একটা বস্তু না। সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন করতে হবে আমি কাকে দেখেছিলাম? নোমানকে দেখেছিলাম। তাহলে নোমান এই বাক্যের অবজেক্ট। তাহলে আমরা যখন অবজেক্টটা বস্তুবাচক দেখবো, তখন আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবো। আর যখন ব্যক্তিবাচক পাবো, তখন আমরা কাকে দিয়ে অ্যান্সার খুঁজবো? ওয়ান দিয়ে। এবার বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই। ব্রেক, ব্রেক মানে ভাঙা। হ্যাঁ, আচ্ছা, তো ব্রেকটা কি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ? তোমরা মনে মনে ভাবো, মনে মনে ভাবো তো। ইনট্রান্সিটিভ না? আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। কে বলছে ইনট্রান্সিটিভ? ইনট্রান্সিটিভ কে বলছে? নাম বলো, নাম বলো। সহজ। ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যার অবজেক্ট থাকবে না, কর্ম তুমি খুঁজে পাবা না, এরকম ভার্ব। এক্সাম্পল, আই গো দেয়ার, আমি সেখানে যাই। আচ্ছা, আমি কি বলতে পারি আই, তুমি গো দেয়ার বললা না, তুমি বললা যে আই গো স্কুল। আচ্ছা, আই গো স্কুল কি কখনো লেখা যায়? বলো তো। আমাকে আই গো এর আগে একটা কিছু দিতে হবে, প্রিপজিশন দিতে হবে। আই গো টু স্কুল। এবার আসো আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি গোকে। আমি কি যাই? হয় নাই, অ্যান্সার পাওয়া যায় না। আমি কাকে যাই? অ্যান্সার আসে? আসে না। এখন তুমি এখানে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবা? আমি কোথায় যাই? আমি কোথায় যাই? স্কুলে যাই। তাহলে অ্যান্সার চলে আসছে স্কুলে। ওয়্যার, WHERE, ওয়্যার। তাহলে দেখো এখানে ওয়্যার দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পেয়েছি, তার মানে এটা অবজেক্ট না। যেহেতু এই গো ভার্বের অবজেক্ট নেই, তাহলে এটা কি কমপ্লিমেন্ট বা এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। যদি ওয়্যার দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাও, সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে অ্যাডভার্ব কখনো অবজেক্ট হইতে পারে না। অ্যাডভার্ব ভার্বের মডিফায়ার। অ্যাডভার্ব কি? ভার্বের মডিফায়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে অবজেক্ট হচ্ছে সেই জিনিস যে কাউকে মডিফাই করে না, সাবজেক্টের পরিণতি সে। ঠিক আছে, সে যে কি করবে না, কাউকে মডিফাই করবে না, সে সাবজেক্টের পরিণতি, সে একটা নাউন হবে।
অবজেক্ট ওয়ার্ড সবসময় কি হয়, একটা নাউন হয়। নাউন কি কাউকে Noun মডিফাই হয়। করে? অ্যাকচুয়ালি নাউন কাউকে মডিফাই করে না। আমরা মডিফায়ারের ক্লাসে দেখি যে ইট ইজ মাই মানি ব্যাগ, মানি ব্যাগকে মডিফাই করেছে। এই ধরনের মডিফায়ার তুমি এখানে যুক্তির দিক দিয়ে আনবা না। আমি জাস্ট এটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি নাউন কাউকে মডিফাই করে না, কারণ নাউনকে নিয়েই আমরা কথাবার্তা বলি। যেমন ধরো আমরা সমাজে যদি কারো সমালোচনাও করি, কারো ভালো কিছু যদি বলে থাকি, যার সম্পর্কে বলি, সে কি হয় বলতো? সে কিন্তু একটা Subject. নাউন হয়, তাই না? সে একটা কি হয়, নাউন হয়। এখন তুমি যদি তার Noun হয়। সম্পর্কে ভালো কোনো কথা বলো, সেটা কি আর নাউন থাকে না অ্যাডজেক্টিভ হয়ে যায়? অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে আমরা নাউনকে Adjective ঘিরেই হয়ে যায়। সবকিছু বলে থাকি, নাউনকে ঘিরেই সবকিছু বলে থাকি। তাহলে নাউন ছাড়া অবজেক্ট কেউ হবে না, মনে থাকবে আমাদের। তাহলে এই জায়গায় টু স্কুলটাকে আমরা এখানে অ্যাডভার্ব বলবো। জি, তারপরে স্যার। আগের বাক্যে আমরা দেখতে পাচ্ছি আমি সেখানে যাই, দেয়ার বলেছি, এই দেয়ারটাও এখানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ না, মানে তোমার নাউন না, ঠিক আছে? নাউন না। হ্যাঁ, বুঝতে পেরেছি। হি কামস হিয়ার, সেখানে আসে। দেখো সে কি আসে, অ্যান্সার আসবে না, কাকে আসে, অ্যান্সার আসবে না। তাহলে এগুলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভে কি এখন আর কোনো সমস্যা থাকবে তোমাদের? আমরা না, discuss স্যার। করতে পারবো না? আচ্ছা, এরপরে 4 নাম্বারটা হচ্ছে স্টাটিভ ভার্ব। রেকর্ড না হলে বলো কিন্তু। আচ্ছা, যে ভার্ব গুলো কোনো কিছুর কোনো অবস্থা বর্ণনা করে, যে ভার্ব গুলোকে সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। ও, এখানে একটা কথা মনে রেখো, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব গুলা সাধারণত কন্টিনিউয়াস টেন্সে কি ব্যবহার হয়, কন্টিনিউয়াস টেন্সে কি করতে হয়, ব্যবহার করা যায়। যেমন ধরো প্রতিটা ভার্বকে আমি কি রিডের সাথে আইএনজি দিতে পারতাম না? সে একটা বই পড়তেছে, আমি কি বলতে পারতাম হি ইজ রিডিং আ বুক? আমি কি করতে পারতাম এটা? জি স্যার। পারতাম। তারপরে আই এম গোয়িং দেয়ার, আমি কি লিখতে পারতাম? হি ইজ কামিং হিয়ার, আমি কি লিখতে পারতাম? জি স্যার। তাহলে যেগুলা তোমার ডাইনিং বা অ্যাকশন ভার্ব, তাদের কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে, কিন্তু স্ট্যাটিক ভার্ব গুলাকে সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না, ঠিক আছে? তাদের কন্টিনিউয়াস টেন্স নেই। তাহলে এখান থেকে আমরা নতুন একটা ইনফরমেশন পাবো, কোন ভার্ব গুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না, এটা আমরা শিখে ফেলবো এখান থেকে। তাহলে যে ভার্ব গুলো কোনো কিছুর কোনো অবস্থা বর্ণনা করে, যে ভার্ব গুলোকে সাধারণত, মাঝে মধ্যে হয়, সাধারণত কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না, যে ভার্ব গুলো কোনো অবস্থা বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়, সেইগুলোকে স্ট্যাটিক ভার্ব বলে। তাহলে এই যে ক্লু গুলো আছে, এগুলো মনে রাখবা, কোনো অবস্থা বর্ণনা করতে ব্যবহার করতে হয়। তাহলে এরকম অনেক ভার্ব আছে, যেমন লাভ, বিলিভিং, মাইন্ডিং, রিয়ালাইজিং। তুমি দেখো আইএনজি করলেই না কিরকম হয়ে যায় শব্দগুলো। তুমি জীবনে শুনছো বিলিভিং শব্দটা? শুনেছো? লাভিং, লাভিং শুনেছো? এরকম শোনো নাই। তার মানে আসলে এই না, ধরনের স্যার। শব্দগুলোর সাথে আইএনজি আমরা কখনো বলিই নাই। নিডিং, তুমি কখনো দেখেছো নিডিং বলেছে কেউ? না, স্যার। ইমাজিনিং এরকম বলেছে, টেস্টিং, টেস্টিং বলেছে, স্মলিং, স্মলিং বলেছে, স্মেলিং, স্মেলিং, এরকম নেই। তাহলে এই ভার্বগুলো মুখস্থ ঠোঁটস্থ করতে হবে। এই ভার্বের পরে ভার্বের কন্টিনিউয়াস হয় না, ঠিক আছে? তাহলে ইনকারেক্ট, রহিম ইজ হেটিং মি, রহিম আমাকে ঘৃণা করতেছে। আচ্ছা, ঘৃণা করা এটা কি চলমান থাকতে পারে? আচ্ছা, ঘৃণা করা কি এমন জিনিস যে আমি তোমাকে 2 ঘন্টার জন্য ঘৃণা করতে পারবো? যে তোমাকে আমি আজকে 5টা থেকে শুরু করে 6টা পর্যন্ত ঘৃণা করব। যেমন ধরো তোমাদের ক্লাস শুরু হয়েছে 5টায়, তো আমি আজকে কি বললাম, আমি 5টা থেকে 6টা পর্যন্ত তোমাদেরকে ঘৃণা করব, 6টার পরে আবার ঘৃণা বন্ধ হয়ে যাবে। আর ইজ ইট পসিবল? নো স্যার। না, স্যার। Never নট পসিবল। possible, না, তাহলে স্যার। এই যে ঘৃণা Not করাটা, এটা একটা possible. অবস্থা বর্ণনা করা। ঘৃণা তোমাকে করলে আগেও করতাম, এখনো করি, ভবিষ্যতেও করব। কারণ একটা মানুষ সম্পর্কে ঘৃণা চলে আসলে সেটা সহজে চলে যায় না, সেটা সহজে আসেও না, সহজে চলেও যায় না। তাহলে এটাকে কন্টিনিউয়াস করা যাবে না, ঠিক আছে? তাহলে রহিম ইজ হ্যাটিং মি, এটা হতে পারে না। আই এম হ্যাটিং ইউ, এটা তোমাকে হতে পারে না। আই এম লাভিং ইউ, এটাও হইতে পারে না। আমি তোমাকে লাভ করতেছি একটা না, এটাও হইতে পারে না। ভালোবাসা এত সূক্ষ্ম জিনিস না, মানে এত ফালতু জিনিস না যেটা যে 1 ঘন্টার জন্য আসবে, 2 ঘন্টার জন্য আসবে, সেটা ভালোবাসা না, সেটা ভালো লাগা না। ভালো লাগা, ভালোবাসা হচ্ছে এমন জিনিস, যদি তোমার কাছ থেকে 10,000 মাইল দূরেও থাকে, তাহলে তোমার তার জন্য খারাপ লাগবে। ভালোবাসা হচ্ছে এমন জিনিস যেটা বাবা মায়ের জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য থাকবে, আমাদের বন্ধুদের জন্য থাকবে। ভালোবাসা এমন জিনিস যেটা আমার জন্য তোমাদের থাকবে, ঠিক আছে? এখানে আমাদের কম্বো ব্যাচের স্টুডেন্টরা আছে, হয়তো বা ব্যাচ যখন শেষ হয়ে যাবে ক্লাস এখানে করবে না, তো ক্লাস না করতে পারলেও স্যারের ক্লাসগুলো মিস করার যে ভালো লাগা, ভালোবাসাটা, সেই ধরনের আন্তরিকতা থাকতে হবে। ভালোবাসা হচ্ছে এই ধরনের জিনিস যেটা সবসময় থাকতে হয়। তাহলে এটা কি 2 ঘন্টার জন্য আমি কন্টিনিউ করতে পারবো, যে আজকে আমি 1 ঘন্টার জন্য তোমাকে ভালোবাসবো? না, স্যার। পসিবল? তাহলে এই যে লাভ, লাভের সাথে আইএনজি হবে না। হেট, এটার সাথে আইএনজি হবে না। তাহলে এগুলার জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ, এগুলার প্রেজেন্ট পারফেক্ট হবে, এগুলার প্রেজেন্ট পারফেক্ট হবে। কি হতে পারে? পারফেক্ট হবে। যেমন Present রহিম ইজ perfect. হেটিং মি, এটাকে তুমি পারফেক্ট করতে পারবা, ঠিক আছে? এগুলা কি করা যাবে? রহিম হ্যাজ হেটেড মি,
মানে সে আমাকে ঘৃণা করতো বা করেছে, মানে করা শেষ হয়ে গেছে, এখন আর করে না, কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে। ঠিক আছে, তুমি পারফেক্ট করতে পারবা, কিন্তু কন্টিনিউয়াস নেই। এখন প্রশ্ন হতে পারে স্যার এগুলার কি কন্টিনিউয়াস বাক্যগুলো তাহলে কি হবে? এগুলার আসলে কন্টিনিউয়াস নেই, এই জন্য এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট, পরে প্রেজেন্ট পারফেক্টে চলে যাবে, পরে বাকি নিয়ম অনুসারে হবে, কোনো কন্টিনিউয়াস হবে না। পরেরটা দেখো, আই এম সিইং আ বার্ড, আমি একটা পাখি দেখতেছি, এই পাখি কি দেখা যাবে একটা না? পাখি একটা না দেখা যাবে না, পাখি যখন উড়ে চলে যাবে তোমার চোখের পলকে চলে যাবে, তাহলে সি একটা ভার্ব, এটার সাথে আইএনজি হবে না। আই সি আ বার্ড, আমি একটা পাখি দেখি। ঠিক আছে, আই হ্যাভ সিন আ বার্ড, এটাও হইতে পারে। আমি যদি বলতাম আই হ্যাভ সিন আ বার্ড, মানে আমি একটা পাখি কি করেছো, তুমি দেখেছো, এটাও হতে পারে। এটা কোন টেন্স? Present perfect. হ্যাঁ, এটা হতে পারে। আচ্ছা, তবে একটু ব্যতিক্রম জিনিস মনে রাখবো আমরা। ব্যতিক্রম কি? সেটা হচ্ছে যে তবে কতগুলো স্টাডি ভার্ব যেমন সি, হিয়ার, হ্যাভ, ফিল, টেস্ট, স্মেল ইত্যাদি উপলব্ধি বা অনুভূতি প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। এই ভার্বগুলো ভিন্ন অর্থে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হতে পারে মাঝে মধ্যে ভিন্ন অর্থে। ভিন্ন অর্থটা কিরকম? আই এম সিইং হিম লেটার টুডে, এখানে সি অর্থ মিট করা, আমি তার সাথে দেখা করার প্ল্যান করেছি। আচ্ছা, তুমি যখন আমার সাথে দেখা করবা, তুমি কি আমার সাথে একবার দেখা করে আমার দিকে শুধু তাকায় থাকবা হা করে, না আমার সাথে কথা বলবা, সাক্ষাৎ করবা? আমার সাথে দেখা তুমি কেন করতে চাও? ধরো তুমি আমার সাথে দেখা করতে চাও, তার মানে তোমার উদ্দেশ্য কি? আমার সাথে কথা বলা, সাক্ষাৎ করা, তাই না? তাহলে জি স্যার। এই যে সিইংটা মূলত কিন্তু অন্য অর্থ দিচ্ছে এখানে। সিইং মানে কি? মিট করা, সাক্ষাৎ করা। ঠিক আছে, তাহলে আই এম সিইং হিম লেটার টুডে। ঠিক আছে, আজকে লেটার টুডে, আজকের পরে আমি কি করব? তার সাথে দেখা করব বা সাক্ষাৎ করব। এই জায়গায় আমরা এই যে সি এর সাথে আইন দিতে পারি। একটা প্ল্যান করেছি, আমি তার সাথে কি করা? দেখা করার একটা প্ল্যান করেছি। প্ল্যান করা, পরিকল্পনা করা। ঠিক আছে, পরে দেখো হি ইজ হ্যাভিং লাঞ্চ, হি ইজ হ্যাভিং লাঞ্চ, এখানে হ্যাভ অর্থ কি বলো তো? এটা সহজ, খাওয়া। তোমরা কি জানো হ্যাভ অর্থ খাওয়া? জানো? আচ্ছা, জানতা না? আমি তোমাকে বলে দিচ্ছি। যেমন ধরো আই বা হি দেই আমি, হি হ্যাজ ডিনার, হি হ্যাজ ডিনার, হি হ্যাজ লাঞ্চ। এখন তোমার কি মনে হয় হি হ্যাজ লাঞ্চ মানে কি সে দুপুরের খাবার? নাও। তার দুপুরের খাবার আছে? নাও। সে দুপুরের খাবার খাচ্ছে। সে দুপুরের খাবার কি করছে? খায়। সে দুপুরের খাবার খায়। আচ্ছা, এবার আমরা এটাকে কন্টিনিউয়াস করব। সে দুপুরের খাবার খাচ্ছে, তাহলে কি হবে? হি ইজ, আমরা যদি ইট বলতাম তাহলে কি বলতাম? ইটিং। কি বলতাম? ইটিং। কিন্তু আমরা তো হ্যাজ ব্যবহার করেছি, তাহলে হ্যাজ ব্যবহার করেছি যেহেতু, তাহলে হ্যাজ এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু হ্যাজ এর সাথে কি আইএনজি হয় না? হ্যাভ হয়। হ্যাভিং হবে। হ্যাভিং লাঞ্চ, এটার অর্থ কি? সে খাবার খাচ্ছে। তাহলে দেখো কন্টিনিউয়াস টেন্সে কি? সে খাবার খাচ্ছে। আচ্ছা, এবার আসা যাক পরবর্তী বাক্যে। সে খাবার খেয়েছে, তাহলে আমি কি বলবো? হি হ্যাজ, হ্যাভ এর ভিতরে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হি হ্যাজ হ্যাড ডিনার, হ্যাড লাঞ্চ। তাহলে অর্থ কি হলো? সে খাবার খেয়েছে, মানে লাঞ্চ খেয়েছে, মানে লাঞ্চ করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখানে এই যে হ্যাড দেখতেছি আমরা, হ্যাজ দেখতেছি, এগুলা খাওয়া অর্থ প্রকাশ করতেছে। এবার তুমি বলো ইটের সাথে কি আমরা আইএনজি দিতে পারি? জি স্যার। খাওয়া অর্থ ইটের সাথে যেহেতু দিতে পারি, তাহলে হ্যাভ অর্থ যদি আমি খাওয়া বুঝাই, তাহলে হ্যাভ এর সাথেও দিতে পারবো। অর্থাৎ যদি এই ধরনের যেই শব্দগুলোর সাথে আইএনজি হয় না, তারা বাক্যের ভিতরে বসে অন্য কোনো অর্থ প্রদান করে থাকে, অন্য একটা ভার্বকে নির্দেশ করে থাকে, যাদের সাথে আইএনজি যুক্ত করা যায়, তখন তুমি তার সাথে আইএনজি যুক্ত করতে পারবা। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এটা কি স্ট্যাটিক ভার্ব হয়ে গেল না? 6টা বেজে গেছে তো। স্ট্যাটিক ভার্ব, ঠিক আছে। কতটুকু হইলো স্ট্যাটিক ভার্ব? অক্সিলারি ভার্ব আর লিঙ্কিং ভার্বটা শেষ করে দিই নাকি? প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, লিঙ্কিং ভার্ব, অনেক বড় তো এটা। আচ্ছা স্যার আজকে থাক তাহলে। আজকে তাহলে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এটা ভালো হবে, পার্ট করে করি, এটা ভালো হবে, তা নাহলে পেস্ট লাগাই দিবা। ওকে, আজকে পর্ব নম্বর 1 এই পর্যন্তই থাকুক।